আমাদের প্রথম ভিডিওয়ে আমরা দেখেছিলাম ডেঙ্গু ভাইরাসের স্ট্রাকচার এবং ভেক্টর। দ্বিতীয় ভিডিওয়ে আমরা দেখেছি ডেঙ্গু ভাইরাসের প্যাথোফিজিওলজি। আজকের ভিডিওয়ে আমরা দেখব ডেঙ্গু ভাইরাসের সাইন্স অ্যান্ড সিমটমস অর্থাৎ রোগ লক্ষণ। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সায়ন পাল আর তোমরা দেখছো বঙ্কু ডাক্তারের পাঠশালা। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা স্বাস্থ্যের বিভিন্ন বিষয় গল্পছলে আলোচনা করে থাকি এবং সেটাও তোমাদের মাতৃভাষা বাংলায়। তাহলে ডেঙ্গু সাইন্স এবং সিমটম অর্থাৎ ডেঙ্গুর রোগ লক্ষণ আজকে আমরা পড়ব বঙ্কু ডাক্তারের পাঠশালায়। আমরা আগেই বলেছি ডেঙ্গু সাধারণত দু ধরনের ইনফেকশন করতে পারে। একটা হচ্ছে রোগ লক্ষণ যেখানে প্রকাশ পায় অর্থাৎ সিমটমেটিক ইনফেকশন, অপরটি হলো অ্যাসিমটমেটিক সেরো কনভার্সন অর্থাৎ যেখানে রোগ লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু ভাইরাসের উপস্থিতি থাকে, অর্থাৎ রোগী অন্য আরেকজন মানুষকে, সুস্থ মানুষকে রোগটি সংক্রামিত করতে পারে, মেবি আ সোর্স অফ ইনফেকশন। তো যদি রোগ লক্ষণ প্রকাশ পায় তখন কিন্তু সেটা আমাদের অনেকগুলো অঙ্গকে একসঙ্গে আক্রমণ করে এবং তার ফলে যে রোগ লক্ষণগুলো প্রকাশ পাবে সেগুলো কিছু অত্যন্ত সাধারণ হয়, আবার কতগুলো মারাত্মক এবং প্রাণঘাতী হতে পারে। আমরা আগেই পড়েছি ডেঙ্গুর ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 5 দিন এবং এই 2 থেকে 5 দিনের পর হঠাৎ করেই ডেঙ্গু একদিন হঠাৎ করে জ্বরের মতো করে অ্যাপিয়ার করে। তো তোমাদের যে টেক্সট বইগুলো তারা সাধারণত ডেঙ্গুকে 3টে ভাগে ভাগ করেছে: ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমারেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোম। আমি এখানে এগুলোর সাথেও ডেঙ্গুকে আরও কিভাবে ভাগ করা হয় আরেকটু, এই ভাগগুলোর সাথেই আরেকটু বেশি করে যদি সেটা করা হয় যাতে ম্যানেজমেন্ট করতে অনেক সুবিধা হয়, সেটাও আমরা কিন্তু আমাদের এই ভিডিওয়ে আলোচনা করেছি। শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, এবং আমাদের আগের যে দুটো ভিডিও সেগুলো যদি দেখো তাহলে কিন্তু ডেঙ্গু সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে বলে আমি আশা করি। তাহলে ডেঙ্গুর যে সাধারণ যে রোগ লক্ষণগুলো থাকে সেগুলো কি কি? প্রথমত হাই গ্রেড ফিভার অর্থাৎ অনেক জ্বর হয়, হেডেক হয়, রেট্রো অরবাইটাল পেন অর্থাৎ চোখের পেছনে ব্যথা হয়, মায়ালজিয়া অর্থাৎ মাংসপেশির ব্যথা, আর্থ্রালজিয়া অর্থাৎ জয়েন্টের পেন, নজিয়া ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব বা এবং বমি হওয়া, এবং র্যাশ। এটা কি ধরনের র্যাশ বন্ধুরা যেটা ডেঙ্গুতে অ্যাপিয়ার করে? এটাকে সাধারণত বলা হয় ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ। কি বলা হয়? ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ। এই র্যাশ কিন্তু মিজলস অর্থাৎ হাম এবং রুবেলাতেও অ্যাপিয়ার করে। তাহলে কিভাবে আমরা তফাৎ করব? সাধারণত মিজলসের ক্ষেত্রে এটা ট্রাঙ্ক অর্থাৎ ধরে থেকে ধরে আসে পরে, আগে আসে মাথায় অর্থাৎ হেডে, সেখান থেকে আস্তে আস্তে সেটা ধরের দিকে যায় এবং সেখান থেকে হাত পার দিকে যায়। ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো হয়। ডেঙ্গুর ক্ষেত্রে প্রথমে এটা ধরে আসে অর্থাৎ ট্রাঙ্কে আসে, সেখান থেকে এটা মুখে এবং হাতের দিকে যায়। ডেঙ্গুর যে পুরো যে ক্লিনিক্যাল কোর্সটা সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: ফেব্রাইল ফেজ, ক্রিটিক্যাল ফেজ এবং রিকভারি ফেজ। এর মধ্যে প্রথমটি হলো ফেব্রাইল ফেজ। এখানে কি হয়? সাধারণত দেখো এখানে বেশ কিছু নন স্পেসিফিক সিমটমস দেখা দেয়, অর্থাৎ এই হাই ফিভার, র্যাশ, রেট্রোঅরবাইটাল পেন, এগুলো তো অন্যান্য অনেক ভাইরাল ফিভারেই দেখতে পাওয়া যায়। তাও এখানে কিছু সন্দেহ করা যেতে পারে। একটা জিনিস কিন্তু খুব লক্ষণীয় যে এখানে যে লোকটা আস্তে আস্তে যার ডেঙ্গু হবে তার সেই রোগী কিন্তু আস্তে আস্তে কি হবে, খুব উইক হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে। সেই দুর্বলতার জন্য একটা সময় পরে সে তার দৈনন্দিন জীবনের যে কাজগুলো সেগুলো পুরোপুরি করে উঠতে পারবে না। সেই না করে উঠতে পারার জন্য তার মনের মধ্যে একটা হতাশা এবং উদ্বেগের সৃষ্টি হবে। তো এই যে জ্বরের পিরিয়ডে এই যে যেটাকে আমরা বলছি ফেব্রাইল ফেজ, এতে কি কোনো খারাপ কিছু হতে পারে, কোনো কমপ্লিকেশন হতে পারে? পারে। কি কি? প্রথমত স্বল্প কিছু হেমারেজিক ম্যানিফেস্টেশন হতে পারে, কিন্তু সাধারণত কোনো ম্যাসিভ ব্লিডিং হয় না।
নাক দিয়ে রক্তক্ষরণ, মাড়ি দিয়ে রক্তক্ষরণ এগুলো হতে পারে, কিন্তু কোনো ম্যাসিভ ব্লিডিং যেটার থেকে প্রাণঘাতী সেটা হতে পারে সেরকম কোনো ব্যাপার কিন্তু সাধারণত সচরাচর এখানে হয় না। সাধারণত হেমোরেজিক টেন্ডেন্সি অর্থাৎ রক্তক্ষরণের সম্ভাবনা দেখার জন্য আমরা একটা টেস্ট করি যার নাম হচ্ছে টুর্নিকেট টেস্ট। সেটা যদি পজিটিভ আসে এই স্টেজে তাহলে কিন্তু ডেঙ্গুর প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। এবং তৃতীয়ত, লিভার বড় এবং টেন্ডার হয়ে যায়, এনলার্জড হয়ে যায় এবং টেন্ডার হয়ে যায়। তাহলে অনেক বন্ধুরই জানতে ইচ্ছে করবে টুর্নিকেট টেস্ট কি। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতেও নিয়মিত পড়ে। টুর্নিকেট টেস্ট করতে গেলে সাধারণত আগেই বললাম যে এটা রক্তক্ষরণের সম্ভাবনাটাকে বিচার করায় বা অ্যাসেস করায়। টুর্নিকেট টেস্ট করতে গেলে আমাদের যে ব্লাড প্রেশার মাপার যন্ত্র স্ফিগমোম্যানোমিটার, তার কাফটা লাগবে, সেটা আমাদের হাতে জড়িয়ে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের মাঝামাঝি জায়গায় 5 মিনিটের জন্য সেটাকে রেখে দিতে হবে। তার ফলশ্রুতি কী হবে, যখনই খোলা হবে যদি দেখা যায় যে চামড়ার তলায় বিভিন্ন মাইক্রো ব্লিডিং পয়েন্ট অর্থাৎ পেটিকি দেখা দিয়েছে, তখন তাহলে সেই পেটিকিটাকে যদি পার স্কোয়ার ইঞ্চে 10-এর বেশি থাকে তাহলে সেটাকে আমরা টুর্নিকেট টেস্ট পজিটিভ বলে ধরি। টুর্নিকেট টেস্ট পজিটিভ হওয়ার অর্থ হলো হেমারেজিক টেন্ডেন্সি আসা এবং এটা ডেঙ্গুর সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। কিন্তু এটা নেগেটিভ কারো কারো ক্ষেত্রে হতে পারে, ফলস নেগেটিভ, মানে আসলে সেটা পজিটিভ কিন্তু সেটা নেগেটিভ বলে আমাদের মনে হচ্ছে। দুটি ক্ষেত্রে, এক নম্বর হচ্ছে পেশেন্ট যদি মোটা হয় এবং দ্বিতীয় হচ্ছে পেশেন্ট যদি শক স্টেজে থাকে, তাহলে কিন্তু এটা নেগেটিভ এলেও আসতে পারে। দ্বিতীয় ফেজ যেটা, সেটা ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেজ। এখানে কি হয়, ক্রিটিক্যাল মানে যেটা জটিল, তাই তো। সাধারণত ফেব্রাইল থেকে অ্যাফেব্রাইল অর্থাৎ জ্বর ছেড়ে যাওয়ার সময় কিন্তু এই জটিল পরিস্থিতিটা সৃষ্টি হয়, সাধারণত 3 থেকে 7 দিনের মাথায় হয়। এখানে কি হয়, সাধারণত দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যারা বিশেষ করে, যেমন উদাহরণ একটা হচ্ছে প্রাইমারি ডেঙ্গু, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাপিলারি পারমিয়েবিলিটি বা প্লাজমা লিকেজ হয় না। তার ফলে কিন্তু রোগী সরাসরি ক্রিটিক্যাল স্টেজে প্রবেশ না করে রিকভারি স্টেজে অর্থাৎ প্রবেশ করে, সেরে ওঠা স্টেজটা যেটা, সেখানে প্রবেশ করে। কিন্তু এক্ষেত্রে মূলত যারা সেকেন্ডারি ডেঙ্গুতে আছে তাদের ক্ষেত্রে ক্যাপিলারি পারমিয়েবিলিটি বেড়ে যায়, প্লাজমা লিকেজের সম্ভাবনাও বেড়ে যায় এবং জ্বর ছাড়ার পরে তাদের কিন্তু ক্রিটিক্যাল ফেজটা শুরু হয়। এই যে ক্রিটিক্যাল ফেজ যেটা, সেটা মূলত হয় প্লাজমা লিকেজের জন্য, বারবার বলছি, এবং সেটা কিন্তু সাধারণত শক স্টেজের আগে আসে। এর ফলে কি কি হয়, লাংসে জল জমতে থাকে যেটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন, পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে জল জমতে থাকে যেটাকে বলা হয় অ্যাসাইটিস। সাধারণত এটা একটা ইন্ট্রাভেনাস ফ্লুইড থেরাপি করার পরে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। আর কি হতে পারে, হেমোরেজিক ম্যানিফেস্টেশন হতে পারে, অর্থাৎ যেমন খুব সহজে কোনো একটা জায়গায় যদি চোটাঘাত হলে সঙ্গে সঙ্গে সেখানে রক্তক্ষরণ হতে পারে চামড়ার তলায়, অথবা যেখান থেকে আমরা রক্ত নিই রোগীর সেখান থেকে কিন্তু স্পন্টেনিয়াস রক্তক্ষরণ হতে পারে। এরপরে যখন দেখা যায় যে এই প্লাজমা বেরোতে বেরোতে একটা পর্যাপ্ত পরিমাণ প্লাজমা বেরিয়ে গেছে, তখন কিন্তু সেই স্টেজটা হয়ে যায় শক স্টেজ। কিছু কিছু পেশেন্ট যাদের ক্ষেত্রে প্লেটলেট খুব অ্যাবনর্মালি নষ্ট হয়ে যায় এবং হিমাটোক্রিট লেভেল বেড়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু জ্বর ছেড়ে যাওয়ার আগেই শক স্টেজ আসতে পারে। তাহলে এই সময় যে রোগটা, আমাদের যে পরিস্থিতি, এটাকে কাউন্টার করার জন্য আমাদেরকে পেশেন্টকে রিহাইড্রেট করতে হবে। রিহাইড্রেট করার পরে সাধারণত পেশেন্ট সেরে যায়, কিন্তু যদিও কয়েকজনের অবনতি হয়ে তারা সিভিয়ার ডেঙ্গুতে প্রবেশ করে। এই সময় তাহলে কী কী ওয়ার্নিং সাইনগুলো থাকে সেগুলো আমরা একটু দেখে নিই। তার মধ্যে প্রথমত হচ্ছে ব্লিডিং, এপিস্ট্যাক্সিস অর্থাৎ নাক থেকে ব্লিডিং, হিমোপটিসিস অর্থাৎ কাস্তে কাস্তে ব্লিডিং, হেমাটেমেসিস অর্থাৎ রক্তবমি, গাম ব্লিডিং অর্থাৎ মাড়ি থেকে রক্তক্ষরণ, ব্ল্যাক কালার স্টুল অর্থাৎ কালো পায়খানা যেটা আরেকটা নাম হচ্ছে ম্যালিনা, মেনস্ট্রুয়াল ব্লিডিং এক্সেসিভ এবং হেমাচুরিয়া অর্থাৎ প্রস্রাবের মধ্য দিয়ে রক্তক্ষরণ হতে পারে। দ্বিতীয় যে পয়েন্টটা দেখো বোল্ড করে রেখেছি, লেথার্জি অর রেস্টলেসনেস অর সাডেন বিহেভিয়ারাল চেঞ্জেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। এটা কেন সেটা পরে বলছি। কোনো কোনো রোগীর ক্ষেত্রে কনভালশন হতে পারে।
শ্বাসকষ্ট হতে পারে, পেশেন্টের পারসিস্টেন্ট ভমিটিং মানে দিনে 3বারের বেশি বমি হতে পারে এবং সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হতে পারে, পেটে খুব ব্যথা হতে পারে। পশ্চুরাল হাইপোটেনশন মানে হঠাৎ করে উঠলে বা মানে শোয়া অবস্থা থেকে হঠাৎ করে উঠলে মাথা ঘুরতে পারে, হাত পা ঠান্ডা হয়ে যায়, পেল কোল্ড কামি স্কিন, এবং দেখা যায় যে সে হয় জল খেতে পারছে না অথবা 4 থেকে 6 ঘন্টার মধ্যে তার কোনো ইউরিন হচ্ছে না। এগুলো সবই কিন্তু অত্যন্ত ওয়ার্নিং সাইন, বিপদের লক্ষণ। অন্য কি সাইন? তার মধ্যে 1 নাম্বার হলো যে লিভার বড় এবং টেন্ডার হয়ে যায়, হিমাটোক্রিট ভ্যালু বেড়ে যায় এবং প্লেটলেট কমে যায়, মেটাবলিক অ্যাসিডোসিস হয় অর্থাৎ রক্তের যে পিএইচ 7.4-এর অনেকটা কমে যায়, এবং লিভার এবং কিডনি ফাংশন টেস্ট যে রক্ত পরীক্ষা যদি আমরা করি তাহলে দেখব সেটা ডিরেঞ্জড হয়ে গেছে। এর পরবর্তী যে স্টেজ তার নাম হচ্ছে রিকভারি স্টেজ। যদি পেশেন্ট এই 24 থেকে 48 ঘন্টার যে ক্রিটিক্যাল স্টেজ সেটাকে যদি কাটিয়ে আসতে পারে তাহলে কিন্তু যে রক্তটা যে এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে যে ফ্লুইডটা চলে এসেছিল রক্ত থেকে সেটা কিন্তু আস্তে আস্তে ভাস্কুলার কম্পার্টমেন্টে ফিরতে শুরু করে, পেশেন্ট আস্তে আস্তে সুস্থ হতে থাকে, পেশেন্টের খিদে ফিরে আসে এবং আস্তে আস্তে পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবিলিটি হয়, অর্থাৎ পেশেন্টের রক্তচাপ এবং রক্ত চলাচল সেটা স্বাভাবিক হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে কিন্তু দেখা যায় সারা গা লাল হয়ে গেছে এবং সেখানে পেটিকিয়াল র্যাশের মাঝে মাঝে কিছু কিছু জায়গায় নর্মাল যে আমাদের স্কিন কালার সেটা আছে, তখন একে বলা হয় আইলেটস অফ হোয়াইট ইন আ সি অফ রেড। কারো কারো ক্ষেত্রে সারা গায়ে একটা চুলকুনি ভাব দেখা যায় র্যাশের জন্য। তাহলে কি এই যে রিকভারি স্টেজ, এই স্টেজটা সম্পূর্ণ বিপদমুক্ত? না, বিপদ কিন্তু আমাদের ভুলে, মানে আমরা যারা স্বাস্থ্যকর্মী আমাদের ভুলেও কখনো কখনো হলেও হতে পারে। সেটা কীরকম? যদি এক্সেসিভ ইন্ট্রাভেনাস ফ্লুইড আমরা যদি তার নিড অ্যাসেস না করে তাকে যদি আমরা ফ্লুইড দিয়ে যাই তাহলে কিন্তু পালমোনারি ইডিমা এবং কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হয়ে পেশেন্ট কিন্তু মারা যেতে পারে। ডেঙ্গুতে শক হয় আমরা আগেই পড়েছি, সেই শক সাধারণত দুরকম হয়, একটা হচ্ছে কম্পেনসেটেড শক, একটা হচ্ছে আনকম্পেনসেটেড শক। কম্পেনসেটেড শক যেটা, সেখানে সাধারণত সিস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল থাকে, এক্সট্রিমিটি যদিও কোল্ড হয়ে যায়, ক্যাপিলারি রিফিল টাইম সাধারণত ডিলেড হয়, পালস প্রেশার 20-র কম হয় বাচ্চাদের ক্ষেত্রে, এবং হেমাটোক্রিট ভ্যালু যেহেতু প্লাজমা লিকেজ চলছে সেই কারণে হেমাটোক্রিট ভ্যালুটা বেড়ে যায়। কম্পেনসেটেড শকে সাধারণত যদি এটা আমরা দেখি সঙ্গে সঙ্গে এটা প্রম্পট অ্যাকশন নেওয়া উচিত, কারণ এখনও পর্যন্ত হার্ট সেটাকে রুখে দিচ্ছে, যে শক স্টেজটাকে হার্ট এখনও পর্যন্ত বাজাচ্ছে, অর্থাৎ আমাদের কাছে এখনও সময় আছে লড়াই করার। কিন্তু এটা যদি হাইপোটেনসিভ শক অর্থাৎ ডিকম্পেনসেটেড শকে চলে যায় তখন কিন্তু কমপ্লিকেশন অনেক বেড়ে যাবে। শুধুমাত্র যে হাত পা ঠান্ডা হয়ে যাবে, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হয়ে যাবে তা নয়, একদম সেক্ষেত্রে কিন্তু হাত পা কুঁকড়ে যায়। এক্ষেত্রে দেখা যায় সাধারণত অ্যাসিডোসিস এত বেশি বেড়ে যায় যে অনেক বেশি একটা বিশেষ ধরনের শ্বাস প্রশ্বাস ক্রিয়া দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় কুশমলস ব্রিদিং, এবং ফাইনালি যখন ডিকম্পেনসেশন সম্পূর্ণ হয় তখন সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটোই ব্লাড প্রেশার যেটা আছে হঠাৎ করে এবং নাটকীয়ভাবে সেটা ফল করে যায়। যদি আমরা অনেক ক্ষেত্রে যদি পেশেন্ট যদি বাড়িতে থাকে বা হাসপাতালে যেখানে পেশেন্ট আছে সেখানে পেশেন্টকে কিন্তু হঠাৎ করে একটা যদি মানে তাকে রেগুলার যদি ব্লাড প্রেশার যদি চেক না করা হয় তারপরেও কিন্তু তাকে একটা সম্পর্কে যে সে পেশেন্ট যে খারাপ হয়ে যাচ্ছে, তার যে অবস্থার অবনতি হচ্ছে সে সম্পর্কে কিন্তু একটা আন্দাজ করা যেতে পারে। সেটা কখন? যদি পেশেন্টের বিহেভিয়ার কোনো পরিবর্তন হয়, অর্থাৎ পেশেন্ট যদি হঠাৎ করে লেথার্জিক হয়ে পড়ে, পেশেন্টের যদি স্বাভাবিক যে মেন্টাল স্টেট সেটার পরিবর্তন হয়। আমরা আগেই বলেছি বন্ধুরা, আমি বোল্ড করে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যেহেতু ব্রেন পারফিউশন কমছে সেই কারণে পেশেন্টের ব্যবহার কিন্তু হঠাৎ করে একটা পরিবর্তন হয়, যেটা কিন্তু গাইড করতে পারে স্বাস্থ্যকর্মীদের যে পেশেন্টের কিন্তু অবস্থার অবনতি হচ্ছে। এরপরে ম্যানেজমেন্টের জন্য আমরা এই যে ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু হেমারেজিক ফিভারকে কয়েকটা ভাগে গ্রেডেশনে ভাগ করি।
তার মধ্যে কি যে পয়েন্টগুলো যার উপর ভিত্তি করে আমরা ভাগটা করেছি সেটা হচ্ছে থ্রম্বোসাইট কাউন্ট অর্থাৎ প্লেটলেট কাউন্ট, হিমাটোক্রিট ভ্যালু, প্লাজমা লিকেজ বা ক্যাপিলারি লিকেজ হচ্ছে কিনা সেটা, এবং বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ এবং হাইপোটেনশন, ব্লিডিং এবং হাইপোটেনশন। তার মধ্যে যেটা খুব আনকমপ্লিকেটেড সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভার আগেই বলেছি 2 থেকে 7 দিনের জ্বর, তার সাথে কি থাকবে, মাথা ব্যথা থাকবে, রেট্রোঅরবাইটাল পেন থাকতে পারে, মায়ালজিয়া আর্থ্রালজিয়া উইথ অর উইদাউট লিউকোপেনিয়া অর্থাৎ যেটা হোয়াইট ব্লাড সেল সেটা কমে যাওয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, কিন্তু নো এভিডেন্স অফ প্লাজমা লিকেজ। প্লাজমা লিকেজ কিন্তু হওয়া চলবে না। যদি হয় তাহলে সেটা পরবর্তী স্টেজে প্রবেশ করবে, ডেঙ্গু হেমারেজিক ফিভার 1। প্লাজমা লিকেজ এক্ষেত্রে হবে আগের সবকটার সমেত, এবং সেক্ষেত্রে হেমারেজিক টেন্ডেন্সি বাড়বে, সুতরাং টুর্নিকেট টেস্ট পজিটিভ হয়ে যাবে। থ্রম্বোসাইটোপেনিয়ার হওয়ার জন্য 1 লাখের নিচে প্লেটলেট নেমে যাবে, এবং হেমাটোক্রিট এটা কিন্তু সাধারণত বেশি থাকবে। ডেঙ্গু হেমারেজিক ফিভার এটা কি হবে, ডেঙ্গু হেমারেজিক ফিভারে ডেঙ্গু হেমারেজিক ফিভার টাইপ 1 সেটা ডেঙ্গু হেমারেজিক ফিভার টাইপ 2তে প্রবেশ করবে কখন, যদি আমাদের কিছু কিছু জায়গায় স্পন্টেনিয়াস রক্তক্ষরণ শুরু হয়, অর্থাৎ ব্ল্যাক টারি স্টুল যেটাকে আমরা আগেই বলেছি ম্যালিনা বলা হয়, এপিস্ট্যাক্সিস, গাম ব্লিডিং, অ্যাবডোমিনাল পেন হতে থাকে। ডেঙ্গু হেমারেজিক ফিভার এখনও পর্যন্ত কম্পেনসেটেড, কিন্তু এরপরে ডেঙ্গু হেমারেজিক ফিভার প্রবেশ করলো ডেঙ্গু শক সিনড্রোমে। যদি সার্কুলেটারি ফেলিয়ার হয় অর্থাৎ র্যাপিড পালস, উইক র্যাপিড পালস, 20 কম যদি পালস প্রেশার কমে যায়, হাইপোটেনশন হয়, কোল্ড কামি স্কিন, এবং পেশেন্ট যদি রেস্টলেস হয়ে যায়। আগেই বলেছি বিহেভিয়ারাল চেঞ্জ ডিউ টু ডিক্রিজড ব্রেন পারফিউশন, ব্রেনে রক্ত ভালো যাচ্ছে না, তার জন্য বিহেভিয়ারাল চেঞ্জ হতে পারে। ডেঙ্গু শক সিনড্রোম ফাইনাল স্টেজ যেটা, সেটা হচ্ছে প্রোফাউন্ড শক, যেখানে ব্লাড প্রেশার বা পালস ডিটেক্ট করা যাচ্ছে না, এই পেশেন্টকে বাঁচানো কিন্তু খুব মুশকিল। তাহলে এর পরের ভিডিওয়ে আমরা জানব কিভাবে ডেঙ্গুকে ডায়াগনোসিস করতে হয়, তার জন্য কি কি রক্ত পরীক্ষা করতে হয় এবং সেটা কখন করতে হয়। বন্ধুরা, বঙ্কু ডাক্তারের আপাতত 3টি বই পত্রভারতী থেকে প্রকাশিত, বঙ্কু ডাক্তার জিন্দাবাদ, বঙ্কু ডাক্তার লাজবাব এবং বঙ্কু ডাক্তার বাজিমাত। তোমরা নিজেরা পড়ো, অন্যদের পড়িও, কেমন লাগছে জানিও, এটা কিন্তু তোমাদের গল্প বলা আছে। আর হ্যাঁ, বঙ্কু ডাক্তারের পাঠশালাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভালো থেকো।